ফ্যাসিবাদ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারকে কঠোরতার পরামর্শ রাজনৈতিক দলগুলো। আপনারা যে ফ্যাসিবাদ প্রতিরোধের প্রশ্নে হোক বা গঠনমূলক কোনো কর্মসূচির প্রসঙ্গে হোক, আপনারা যদি একসাথে থাকেন, এটা যদি মানুষ দেখে, মানুষের মধ্যে স্বস্তির ভাব আসবে। রাতে বার্ন ইনস্টিটিউটে আরও এক শিশুর মৃত্যু, নিহত বেড়ে ৩২। নিখোঁজদের পরিবারকে সিআইডি ভবনে ডিএনএ নমুনা দেওয়ার অনুরোধ স্বাস্থ্য মন্ত্রণালয়ের। স্বৈরাচারী সরকারের চিকিৎসা বাধায় অকালে অঙ্গ প্রত্যঙ্গ হারান জুলাই আহতরা। সেবা দিলেই দূরের জেলায় বদলি হতেন স্বাস্থ্যকর্মীরা। স্থলপথে ভারতের নিষেধাজ্ঞায় সংকটে বাংলাদেশি রপ্তানিকারকরা। নাটোরের গোডাউনে আটকা শত শত টন পাট পণ্য। স্বাগত এখন সকালে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকবো আমরা দুজন, আমি ইসরাত মুক্তি এবং আমি উজ্জ্বল হাফিজ। ফ্যাসিবাদ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবনে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে একথা জানান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এদিকে বৈঠকে অংশ নিয়ে চলমান অস্থিরতায় ফ্যাসিবাদীদের রুখে দিতে সরকারকে আরও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছে জামায়াতে ইসলামী। আর সচিবালয়ে বারবার হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে সরকারকে নিরাপত্তা জোরদারের পরামর্শ দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মাইলস্টোন ট্র্যাজেডি, সচিবালয়ে হামলা আর নির্বাচন ইস্যুতে মঙ্গলবার রাতে বিভিন্ন রাজনৈতিক দলকে বৈঠকে ডাকেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে অংশ নেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াতে ইসলামী, বিএনপি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আলোচনা শেষে গণমাধ্যমের সামনে আসেন রাজনৈতিক দলের নেতারা। জানান ফ্যাসিবাদের বিরুদ্ধে ফের এক হওয়ার প্রত্যয়। উঠে আসে নির্বাচন আয়োজনের বিষয়ে নিজেদের সহানুভূতিশীল মনোভাবের কথা। সচিবালয়ে হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে সরকারকে নিরাপত্তা জোরদারের পরামর্শ দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই পরিস্থিতির সুযোগ নেওয়ার জন্য এবং পরিস্থিতির সুযোগ নিয়ে যাতে দেশে একটি অস্থিরতা তৈরি করা যায়, জনমনে আতঙ্ক ছড়ানো যায়, রিউমার ছড়ানো যায়, এই বিষয়ে গতকাল যে মাইলস্টোনে যে দুঃখজনক ঘটনাটি ঘটেছে, এই দুঃখজনক একটি ঘটনাকে কেন্দ্র করে তারা এই ফ্যাসিবাদী শক্তি তারা বিভিন্নভাবে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দলগুলো। একই সাথে আইন শৃঙ্খলা রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নিজেদের তাগিদের কথাও জানান তারা। বৈঠকে অংশ নিয়ে চলমান অস্থিরতায় ফ্যাসিবাদীদের রুখে দিতে সরকারকে আরও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছে জামায়াতে ইসলামী। আর কোনো ঘটনা ঘটার আগেই যেন সরকারের গোয়েন্দা সংস্থা যথাযথভাবে ইনফরমেশন দিতে পারে, কারণ আমরা ইংরেজিতে একটা কথা জানি, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। তো প্রিভেনশন সাইডটাকে যেন আরও মজবুত করে গভর্নমেন্ট, সেটা আমরা বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছি এবং প্রধান উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছেন। সরকারের পক্ষে গণমাধ্যমে কথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রাজনীতিতে মতানৈক্য থাকবেই, কিন্তু ফ্যাসিবাদ বিরোধী প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ফ্যাসিবাদ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বলেও জানান ডক্টর আসিফ নজরুল। প্রধান উপদেষ্টা উনি শুধু ঐক্যের কথা বলেননি, উনি বলেছেন আপনাদের মধ্যে ঐক্য আছে, এটা আরেকটু দৃশ্যমান হলে ভালো হয়। আপনারা যে ফ্যাসিবাদ প্রতিরোধের প্রশ্নে হোক বা গঠনমূলক কোনো কর্মসূচির প্রসঙ্গে হোক, আপনারা যদি একসাথে থাকেন, এটা যদি মানুষ দেখে, মানুষের মধ্যে স্বস্তির ভাব আসবে, মানুষের মধ্যে একটা অনেক বেশি মানুষ খুশি হবে এটা দেখলে। মানুষ দেখতে চায় আপনাদেরকে একসাথে আছেন, দেখতে চায়। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন উপস্থিত ছিলেন। আতিক মেজবা লগ্ন, এখন ঢাকা।
মাইলস্টোন স্কুলে গিয়ে মঙ্গলবার সকালে শিক্ষার্থীদের বিক্ষোভে তোপের মুখে পড়েন সরকারের উপদেষ্টারা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নিহতদের প্রকৃত সংখ্যা জানানো সহ 6 দফা দাবি জানায়। পরে আইন উপদেষ্টার দাবি মেনে নেয়ার কথা বললেও প্রায় 9 ঘন্টা ধরে অবরুদ্ধ রাখা হয় তাদের। মঙ্গলবার সন্ধ্যা 7:30টার দিকে মুক্ত হন তারা। আর আলোচনার ভিত্তিতে কর্মসূচি প্রত্যাহার করেন শিক্ষার্থীরা। প্রতিবেদনে বিস্তারিত। মঙ্গলবার ভোর থেকেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আসতে শুরু করেন শিক্ষার্থী ও শিক্ষকরা। বিমান বিধ্বস্ত হওয়া সেই জায়গা দেখতে আসেন দর্শনার্থীরাও। আর কর্ডন করে রাখা স্থানে আগে থেকেই ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকাল 10:30টার একটু পরেই ঘটনাস্থল পরিদর্শনে আসেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সিয়ার আবরার ও আইন উপদেষ্টা আসিফ নজরুল। পরিদর্শন শেষে কলেজ ক্যাম্পাসের শিক্ষকদের সাথে বৈঠকে বসার জন্য রওনা দিলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তারা। এ সময় পরিস্থিতির চাপে পড়ে দ্রুত স্কুলের কনফারেন্স রুমে আশ্রয় নেন 2 উপদেষ্টা আর প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্যরা। এ সময় স্কুল ক্যাম্পাসের মাঠে অবস্থান নেন শিক্ষার্থীরা। সময় যত গড়িয়েছে শিক্ষার্থীদের সংখ্যাও তত বেড়েছে। এ সময় তারা মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা সৃষ্টির অভিযোগ তোলেন। আহতদের নির্ভুল তালিকা, শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা, ক্ষতিপূরণ প্রদান, ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল, প্রশিক্ষণ পদ্ধতি সংস্কারের দাবিতেও স্লোগান ওঠে সেখানে। আমি ইনস্ট্যান্ট প্রেজেন্ট ছিলাম। আমি নিজে ওখান থেকে 20 থেকে 25 জনের মতো বের করছি। বাট তারপরেও নিউজ রিপোর্টে দেখা যাচ্ছে যে 19 জন মারা গেছে। আজকে মানে লাস্ট আপডেট ছিল 29 জন বলছে, না 25 জন এরকম একটা 27। বাট তাও কম। আমরা মিনিমাম কারণ কালকে প্রতি সেকশনে মিনিমাম 25 জন করে প্রেজেন্ট ছিল। এখন আমার একটা প্রশ্ন, এত বড় ইনসিডেন্টে কিভাবে 19 জন মারা যায়? আপনারা যে 2-3 মারা গেছে বলতেছেন, আমি তো দেখছি অনেকজন পোড়া মানুষ বের করে আনছি, যাদের বাঁচার কোনো চান্স দেখি না। এখানে মিডিয়াকে ঢুকতে দেওয়ার না উদ্দেশ্য হচ্ছে কিছু বেশি গোপন করা। আমাদের স্টুডেন্ট যারা ছিল, যারা উদ্ধারকর্মী হিসেবে ছিল, একজন স্টুডেন্ট 10 জন, কে 15 জন, কে 20 জনকে কি বের করে নিয়ে আসে, তাহলে সেইগুলো স্টুডেন্ট যায় কোথায়? কলেজের 5 নং ভবনে শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা। প্রায় 2 ঘন্টা পর সেখান থেকে বের হয়ে জানান শিক্ষার্থীদের দাবি যৌক্তিক এবং সরকারের পক্ষ থেকে সব দাবি মেনে নেওয়া হয়েছে। আমাদের যারা কোমলমতি অবশ্যই তাদের প্রকৃত অবস্থা জানানো হবে। কতজন শহীদ হয়েছেন, কতজন আহত হয়েছেন অবশ্যই জানানো হবে। সব দাবি আমরা মেনে নিয়েছি। এখানে কন্ট্রোল রুম স্থাপন করা হবে, ঘন্টায় ঘন্টায় আপনাদেরকে আপডেট জানানো হবে। এছাড়াও শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে যে বাহিনী থেকে খারাপ ব্যবহার করা হয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে বলেও আশ্বাস দেন আইন উপদেষ্টা। আপনাদের সাথে যেই বাহিনীরা খারাপ ব্যবহার করেছে সরকারের পক্ষ থেকে আমরা ক্ষমা চাচ্ছি এবং এই ব্যাপারে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। বক্তব্য শেষ হওয়ার পরপরই আবারও তোপের মুখে কলেজ ভবনের কনফারেন্স রুমে আশ্রয় নেন আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, প্রেস সচিব সহ প্রেস উইংয়ের সদস্যরা। পরে স্কুল প্রাঙ্গণ থেকে বিক্ষুব্ধ গণমাধ্যম কর্মীদের বের করে দেওয়া হয়। এ সময় গণমাধ্যম ও আইনশৃঙ্খলা বাহিনী হামলার শিকার হয়। 9 ঘন্টারও বেশি সময় স্কুলের ভিতর অবরুদ্ধ থাকার পর সন্ধ্যা 7:30টার পর 2 উপদেষ্টা সহ সরকারের কর্তা ব্যক্তিরা বের হন। এ সময় বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করার কথা জানিয়ে আন্দোলন প্রত্যাহার করেন শিক্ষার্থীরা। পুলিশ কর্মকর্তারা যারা এখানে ছিল তারা আমাদেরকে আশ্বস্ত করেছে আমরা আগামীকাল এটা সুস্থ তদন্ত এবং বিচার পাবো ইনশাল্লাহ। পরে গণমাধ্যমকে ডিএমপির উত্তরা জোনের ডিসি জানান, বিশৃঙ্খলা এড়াতে পেশাদারিত্বের সঙ্গে পুরো সময় কাজ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা এই ধৈর্যটা ধরতে গিয়ে একটু সময় নিয়েছি জাস্ট। এটা কোনো অবরোধের বিষয় না বা কোনো আটকে থাকার বিষয় না। তো আমরা এই ধৈর্যটা ধরে এখন ছাত্রদের সাথে কথা বলে ছাত্রদের সাথে বিষয়টা মীমাংসা করেই সারা নিরাপদে চলে। পরিস্থিতিকে ব্যবহার করে যারা বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করেছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার কথাও জানায় পুলিশ। আতিক মেজবা লগ্ন, এখন, ঢাকা। এদিকে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ, ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও টিয়ার শেল ব্যবহার করে পুলিশ। এ সময় আহত হন 1/2 শতাধিক। বিস্তারিত প্রতিবেদনে। শিক্ষা সচিব ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি ঘিরে মঙ্গলবার দুপুর থেকেই উত্তপ্ত সচিবালয় এলাকা। প্রধান ফটকে জড়ো হয়ে স্লোগানে বিভিন্ন দাবি দেওয়ার কথা তুলে ধরেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
যেই উপদেশটা আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে সেই উপদেশটা পরিষদে আসছে, সে একটা শোকের দিনে সে কিভাবে বলে যে পরীক্ষা স্থগিত হবে না, এবং একটা শিক্ষা সচিব তাকে এবং উপদেষ্টা সে শিক্ষা সচিবকে বলে যে পরীক্ষা স্থগিত হবে কি হবে না। রাত 3টার দিকে জানানো হয়েছে, যে ক্ষেত্রে এটা কোনো দেশে হয় না যে রাত 3টার দিকে কোনো কারণে সবাই ঘুমায় গেছে, এইচএস এর মতো এক্সামের মতো একটা ইয়াতে ওরা ছেলে খেলা করতেছে আমাদের জীবনটারে নিয়ে। এ সময় দফায় দফায় সচিবালয়ের গেট ভেঙে ভিতরে প্রবেশ করার চেষ্টা করলেও পুলিশ ও সেনাবাহিনীর তৎপরতায় তা আটকে যায়। তবে এক পর্যায়ে সচিবালয়ের প্রধান গেট ভেঙে সচিবালয়ে প্রবেশ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় তারা সচিবালয়ের বিভিন্ন অংশে গিয়ে ভাঙচুর করেন বিভিন্ন দপ্তর ও গাড়ি। এ সময় আতঙ্কিত হয়ে পড়েন সচিবালয়ে আটকে পড়া কর্মকর্তা কর্মচারীরা। আমরা তো দৌড়ে পালাই গিয়ে ওই ছোট্ট একটা মসজিদ আছে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশে, ওই মসজিদের ভিতরে পালায় ঢুকছি, কারণ সচিবালয়ের যে সমস্ত ওই বিল্ডিংগুলোর গেট এগুলো বন্ধ করে দিয়েছিল কিছুক্ষণের জন্য। এক পর্যায়ে শক্তি প্রয়োগ করে আইন শৃঙ্খলা বাহিনী সচিবালয় থেকে বের করে দেওয়া হয় শিক্ষার্থীদের। এ সময় পুলিশ শিক্ষার্থীদের সরাতে ব্যবহার করে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল। সচিবালয় থেকে শিক্ষার্থীদের বের করে দিলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে গুলিস্তান 0 পয়েন্ট পর্যন্ত। সেখানেও পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ হয় শিক্ষার্থীদের। পরে সন্ধ্যার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। পুলিশের দাবি, শিক্ষার্থীদের সরাতে যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছেন তারা। আমরা পুলিশ সবসময় সর্বোচ্চ ধৈর্যের প্রদর্শন করি। তারপর যখন জাতীয় স্বার্থে, এটা একটা কেপিআই, ওই স্বার্থে যখন আমরা আমাদেরও সিকিউরিটির ব্যাপার থাকে, আমাদেরও রাইট অফ প্রাইভেট ডিফেন্সের বিষয় থাকে, তখনই আমরা শেষ মুহূর্তে আমরা এটা প্রোটেক্ট করি। আমরা কখনো অ্যাটাক করি না, আমরা প্রতিহত করি। এই ঘটনার পর জোরদার করা হয়েছে সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। গেল রাতে নাফি নামে ৯ বছরের আরেক শিশুর মৃত্যু হয়েছে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে এখনও চিকিৎসাধীন রয়েছেন ৪৩ জন। এর মধ্যে ১৫ জন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন জাতীয় বার্নের পরিচালক। আমাদের ৮ জন রোগী আইসিইউতে আছে, এদের মধ্যে ভেন্টিলেশনে দেওয়া আছে 4 জন। রাতে হয়তো যদি অন্য কিছু প্রয়োজন হয় ভেন্টিলেশনের, এই সংখ্যাটা অনেক সময় বেড়ে যায়। তো এই মুহূর্তে ভেন্টিলেশনের সংখ্যা আছে 4 জন। চিকিৎসা দিতে গিয়ে আমাদের যে চিকিৎসক, নার্স, ওষুধপত্র, অন্যান্য লজিস্টিক নিয়ে আমরা আসলে তেমন কোনো প্রবলেমে পড়ি নাই। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত সিএমএইচও এর মর্গে রাখা 6টি মৃতদেহ শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। নিখোঁজদের পরিবারকে মালিবাগের সিআইডি ভবনে গিয়ে ডিএনএর নমুনা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রণালয়ের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে এরই মধ্যে মৃতদেহ থেকে ডিএনএ অ্যানালাইসিসের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। অতি দ্রুত সিআইডির ল্যাবরেটরিতে ডিএনএ প্রোফাইলিং করা হবে। এরই মধ্যে প্রকাশিত আহত নিহতদের তালিকায় যাদের সন্তান বা স্বজনের নাম নেই, তাদের সিআইডি ভবনে ডিএনএ নমুনা দেওয়ার অনুরোধ করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন পর্যন্ত নিখোঁজ মাত্র একটি পরিবার যোগাযোগ করে নমুনা দিয়েছে। নমুনা পাওয়া গেলে সম্ভাব্য স্বল্পতম সময়ে ডিএনএ ম্যাচিংয়ের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হবে বলেও জানানো হয়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে আজও উৎসুক মানুষের ভিড়। ক্যাম্পাসে সর্বসাধারণের প্রবেশ নিষেধ করে অবস্থান করছে আইন শৃঙ্খলা বাহিনী। হোস্টেল ত্যাগ করছেন আবাসিক শিক্ষার্থীরা। এ নিয়ে আরও জানাতে দিয়াবাড়ি মাইলস্টোন কলেজের সামনে থেকে যুক্ত হয়েছেন ইফতেখার রায়হান। ইফতেখার, জানাবেন মাইলস্টোন স্কুলের বর্তমান অবস্থা, সেখানে কি দেখছেন, এবং যারা আবাসিক শিক্ষার্থী রয়েছেন তারা সবাই হোস্টেল ত্যাগ করেছেন কিনা এখন পর্যন্ত? গতকালকের যে চিত্র ছিল যে মাইলস্টোন ক্যাম্পাসের বাহিরে যেমন আমরা দেখেছিলাম যে স্বজনদের যে উপস্থিতি, পাশাপাশি উৎসুক মানুষেরও অনেক ভিড় দেখেছিলাম। তবে আজকে সেই উৎসুক মানুষের ভিড় অনেকটাই কম। পাশাপাশি আমরা এখন পর্যন্ত কোনো স্বজনদেরকে এই ক্যাম্পাসের সামনে এখন পর্যন্ত দেখতে পাইনি। তবে আমরা যখন এই ক্যাম্পাসের সামনে এসেছি তখন দেখেছি যে এখানে মূল যে ফটকটি রয়েছে সেই ফটকটি একেবারেই বন্ধ করা রয়েছে এবং সেখানে সর্বসাধারণের প্রবেশ নিষেধ করে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য ভিতরে অবস্থান করছেন। এবং এখানে আমরা আরেকটি যেটি দেখতে পেয়েছি সেটি হচ্ছে
এখানে যারা আবাসিক শিক্ষার্থী রয়েছেন, যেহেতু এটি মাইলস্টোন কলেজের মেইন ক্যাম্পাস, যে কারণে এখানে একটি আবাসিক হোস্টেল রয়েছে, যেখানে অনেক শিক্ষার্থীরা অবস্থান করছিলেন। তো তারা তাদের যে অভিভাবকরা আসছেন এবং তারা এসে তাদের যে সন্তানদেরকে এই হোস্টেল থেকে নিয়ে যাচ্ছেন আমরা দেখেছি। এবং আরেকটি বিষয় হচ্ছে এই যে আজকে যে দুর্ঘটনা কবলিত যে স্থানটি রয়েছে, অর্থাৎ যে ভবনটিতে আসলে বিমানটি বিধ্বস্ত হয়, সেই ভবনের সামনেও আমরা আসলে আহ বাহির থেকে যতটুকু দেখার চেষ্টা করেছিলাম যে সেখানেও কোনো ধরনের কোনো উদ্ধার অভিযান কিংবা কোনো ধরনের কার্যক্রম কিন্তু আমাদের চোখে পড়েনি। এবং এই মুহূর্তে যে ক্যাম্পাসের যে মূল ফটকটি রয়েছে, মূল ফটকের সামনে দিয়ে দু একজন করে এখানকার যে কলেজের শিক্ষক রয়েছেন তারা আসছেন। এবং আপনি জানেন যে গতকালকে এই মাইলস্টোন ক্যাম্পাসের যে বিমান দুর্ঘটনার এই ঘটনায় কিন্তু শিক্ষার্থীরা বিক্ষোভ করেছিলেন ৬ দফা দাবিতে, এবং পরবর্তীতে এখানে ২ জন শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টাকে এখানে কিন্তু অবরুদ্ধ করে রাখা হয় প্রায় ৯ ঘন্টা। এবং এক পর্যায়ে কিন্তু সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের সেই ৬টি দফার যে দাবি ছিল সেই দাবিগুলো মেনে নেওয়া হয়েছিল। তবে শিক্ষার্থীরা তারপরেও কিন্তু তাদের যে অবস্থান সেটি কিন্তু রেখেছিলেন একদম সন্ধ্যা পর্যন্ত। এবং আজকে একটি বৈঠক রয়েছে শিক্ষার্থীদের এবং শিক্ষকদের পূর্ব নির্ধারিত, সেটি সকাল ৯টায় হওয়ার কথা রয়েছে। তবে এখন পর্যন্ত আমরা শিক্ষার্থীদের তেমন উপস্থিতি এখানে দেখতে পাইনি। গতকালকে আমরা যেমনটি দেখেছিলাম যে মূল ক্যাম্পাসের ভেতরে শিক্ষার্থীদের অবস্থান ছিল সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের। তবে আজকে সেই শিক্ষার্থীদেরকে দেখা যায়নি এখন পর্যন্ত। এবং বাহিরে যে ২-১ জন উৎসুক মানুষ রয়েছে তারাও শুধুমাত্র জাস্ট এখানে শুধু এসে দেখছেন যে আসলে এই দুর্ঘটনা কবলিত স্থানটি। তবে এখন পর্যন্ত নিখোঁজ কোনো শিক্ষার্থীর স্বজনদেরকে আমরা এই পর্যন্ত এখানে দেখতে পাইনি। তো এই ছিল আমার কাছে মাইলস্টোন ক্যাম্পাস থেকে সবশেষ তথ্য। যুক্ত ছিলেন ইফতেখার রায়হান। বাবার হাত ধরে আজ আর স্কুলে যাওয়ার কোনো তাড়া নেই। বন্ধুদের সাথে খেলা, টিফিন ভাগ কিংবা খুনসুটির গল্প সাঙ্গ করে জীবন থেকে ছুটি নিয়েছে ৩য় শ্রেণীর ছোট্ট আনিকা, বাপ্পি সহ অনেক শিক্ষার্থী। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে প্রিয় সন্তানের করুণ পরিণতিতে যেন বাকরুদ্ধ অভিভাবকেরা। এখন কেবলই আদরের সন্তানদের স্মৃতি খুঁজে ফিরছেন তারা। সাজিদা রাফাতের প্রতিবেদন। ছোট্ট আনিকার কি এমন ছবি হয়ে যাওয়ার কথা ছিল? দুদিন আগেও তো এই ঘর জুড়ে কত উচ্ছল ছুটে চলা ছিল তার। হয়তো স্কুল থেকে ফিরে বাবা মার কাছে রকমারি বায়না ধরতেন, বড় বোনের সঙ্গে খুনসুটি, কখনো বা নিজের প্রিয় সাইকেলটায় ঘর মাতিয়ে রাখা। কিন্তু এসব করার মানুষটি স্কুল ছুটির আগেই যে জীবন থেকে ছুটি নিয়েছে। মাত্র 10 বছরেই থমকে গেল জীবনের চাকা। প্রিয় সন্তান, বুকের ধনকে হারিয়ে নির্বাক বাবা। মেয়ের হাত ধরে স্কুলে পৌঁছে দেওয়ার তাড়া নেই আর। চোখের সামনে ভাসছে মেয়ের কত শত স্মৃতি। ওই দুয়ায় বেশি মেয়ের বেশি শরীর জ্বলে নাই আমার মেয়ের, কিন্তু দুয়ায় শরীর কালো হয়েছে, এনে বেশি পড়ে নাই, খালি হালকা যে একটা তাফাইছে, তাফে গেছে আর দুয়ায়। অনেক আদরে ভাই, অনেক আদরে। আর 2 দিন আগে নতুন জামা কিনে আছে, এই জামা এখন কে পরবে বলেন? বাড়ি জুড়ে এখন স্বজনদের আহাজারি। আকস্মিক দুর্ঘটনায় ছোট্ট আনিকা অন্তিমে হারিয়ে যাবেন এমনটা হয়তো ভাবনাতেও ছিল না। খুব একটা ভালো মেয়ে, দেখতে শুনতে, ওর কথাবার্তা, পড়াশোনা সব দিক দিয়েই ফিট, সব দিক দিয়ে ওকে। আজকে বাচ্চা হারায় মা মনে করেন পাগল, আজকে বাচ্চা হারায় বাবা পাগল, বোন 2টা পাগল, খালারা পাগল। 3য় শ্রেণী পড়ুয়া আনিকা তার যে ব্যাগ এবং বই নিয়ে স্কুলে গিয়েছিল সেগুলোর আর কোনো হদিস মেলেনি। তবে এখনও কিছু অবশিষ্ট বই এবং খাতা তার পড়ার টেবিলে পড়ে রয়েছে। যেসব খাতায় আনিকা আর কখনোই বাড়ির কাজ করবে না কিংবা রং পেন্সিলের ছোঁয়াও লাগবে না। মাইলস্টোনের 10ম শ্রেণীর শিক্ষার্থী বড় বোন সুমাইয়া বিমান বিধ্বস্তের আগেই বাড়ি ফেরায় ভাগ্যক্রমে বেঁচে যান। কিন্তু অগণিত মৃত্যুর মিছিলে যুক্ত হয় ছোট বোনের নাম, যাকে ছাড়া আজ বড্ড একা, নিঃসঙ্গ। মৃত্যুর আগের দিন আমাকে চকলেট এনে দিছিল, ওর সাথে অনেক দুষ্টুমি করছিল। আমি পরীক্ষা দিয়ে 1টা বাজে আসতেছিলাম,
বাসায় ঢোকার পরে প্লেনটা পড়ছে। তারপর আমি গেছিলাম দৌড়ে, তারপর আমাকে ঢুকতে দেয়নি, পরে আমি রাস্তায় কাঁদছি। সোমবারের বিমান দুর্ঘটনায় ঝলসে গেছে আদুরে ফুলেরা। এমনই আরেকজন তৃতীয় শ্রেণীর বোরহানউদ্দিন বাপ্পি। পুড়ে যাওয়ার তীব্র যন্ত্রণায় জীবনের কাছে হার মানতে হয় তাকেও। সেদিনের ভয়াবহতায় পুড়ে যায় তার শরীর, স্কুল ড্রেস, আইডি কার্ড। ছেলের প্রথম আর দ্বিতীয় শ্রেণীর পুরনো আইডি কার্ডই এখন বাবার হাতে স্মৃতি। আমার ছেলের 35% পড়ছে, কিন্তু গলায় শ্বাস না নিয়ে পুড়ে যাওয়ার কারণে টিকে নেই। আমার ভাইয়ের 100% পড়ছে। যদি বাপ্পিরে ওরে নিয়ে খাওয়াইতো তাহলে আমার পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে যেত। মানে ওর বাচ্চার মা, ছোট ছেলে, আমার ওয়াইফ, তিনজনই মারা যেত। যে বয়সে কাগজের বিমান ওড়াবার কথা ছিল ছোট্ট শিক্ষার্থীদের, তখনই কিনা মহাপতঙ্গের রূপ নিয়ে বিধ্বস্ত বিমানের আঘাতে যেন এক নিমেষে মেঘের ওপারে চলে গেল তারা। আজ আর কোনো তাড়া নেই স্কুল কোচিংয়ে যাওয়ার, টিফিনে ভাগ বসানো কিংবা হোমওয়ার্কের চাপ। সাজেদ আরাফাত, এখন ঢাকা। জুলাইতে গাজার নমুনা দেখেছে বাংলাদেশ। চিকিৎসা সেবা পেতে সর্বোচ্চ বাধা তৈরি করে হাসপাতালে পৈশাচিকতার দৃষ্টান্ত স্থাপন করেছিল ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা। হাসপাতালের প্রধান ফটকে অবস্থান নেওয়ার পাশাপাশি সেবা দেওয়ার কারণে পুলিশ দিয়ে গ্রেপ্তার ও দূরবর্তী জেলায় বদলিও করা হয়েছে স্বাস্থ্যকর্মীদের। চিকিৎসার অভাবে কতজনের চোখের আলো নিভেছে, কতজন পঙ্গু হয়েছেন আর কতজনের অকালে প্রাণ ঝরেছে তার সুনির্দিষ্ট হিসেবও নেই। আরও জানাচ্ছেন মুজাহিদ শুভ। মনে পড়ে 24-এর 4 আগস্ট শহীদ নাফিজের গুলিবিদ্ধ দেহ ঝুলছিল রিকশার পাদানিতে। রিকশাওয়ালা নূর মোহাম্মদ শহীদ নাফিজকে বিজ্ঞান কলেজের দিক থেকে চেষ্টা করেছিলেন পার্শ্ববর্তী আল রাজি হাসপাতালে প্রবেশ করাতে, শেষ চিকিৎসার সুযোগ করে দিতে। কিন্তু সেই দিন ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরা তাকে হাসপাতালে প্রবেশ করতে দেয়নি। নাগালের মধ্যে হাসপাতাল থাকার পরেও চিকিৎসার শেষ সুযোগ না হবার যন্ত্রণা কেমন সেটি জানেন কেবল শহীদ নাফিজের মা। হসপিটাল যাওয়ার পরে যদি ওখান থেকে আমি শুনতাম ডাক্তার বলছিল যে ও চলে গেছে, তাও আমার শান্তি লাগতো। এই গল্প শুধু আল রাজি হাসপাতালের নয়, ঢাকা মেডিকেল থেকে শুরু করে ছোট বড় সব হাসপাতালেই সেবা নিতে সর্বোচ্চ বাধা দিয়েছে তৎকালীন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। হাসপাতালে হাসপাতালে পুলিশ, র্যাব, এনএসআই, ডিজিএফআই এর তল্লাশি তো ছিলই। প্রথম দফায় 15 জুলাই 20-25 জন ছাত্রলীগের নেতাকর্মী ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ঢুকে আন্দোলনে আহত হওয়া শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। ছাত্রলীগ যুবলীগের যারা সন্ত্রাসী ছিল তারা হসপিটালের মধ্যেই, হসপিটালের ওয়ার্ডে ভর্তিকৃত বিভিন্ন আহত ভাইদের উপর তারা বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। এরপর 18, 19 ও 20 জুলাই প্রতি মিনিটে 3টি করে অ্যাম্বুলেন্স প্রবেশ করেছিল ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে। নানা বাধা বিপত্তি পেরিয়ে গুলিবিদ্ধ এফোড় ওফোড় হওয়া আহতদের সাধ্যমতো সেবা দিয়েছেন বেশিরভাগ চিকিৎসক। 26 জুলাই শেখ হাসিনা আহতদের দেখতে যাবার পর পূর্ণাঙ্গ চিকিৎসা না দেওয়ার সঙ্গে আহতদের জাতীয় পরিচয়পত্র রেখে দেবার নির্দেশনা দেয়া হয়। পরিচয়পত্র না থাকায় অনেকের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া শুরু হওয়ায় অনেক রোগী বিনা নোটিশে হাসপাতাল থেকে পালিয়ে যায়। বাংলাদেশ পুলিশ এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো হসপিটালে ভর্তি রোগীদেরকে বেড়ে বেড়ে এসে তাদেরকে প্রচ্ছন্নভাবে হুমকি দেয়। তাদের প্রত্যেকের সকল পরিচয়, ফিঙ্গারপ্রিন্ট, ছবি, ভিডিও এগুলো কালেক্ট করে নিয়ে যায়। ওই সময় চিকিৎসা প্রদানকারী কয়েকজনকে ঢাকা মেডিকেল থেকে দূরবর্তী জেলায় বদলিও করা হয়েছিল। নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা মেডিকেলের একটি বিভাগের প্রধান জানান, আহতদের পাশে পিস্তল নিয়ে ঘুরে বেড়ানোর দৃশ্য আতঙ্কিত করে রাখত রোগী ও স্বজনদের। চাপ যদি না থাকতো তাহলে হয়তো বা হচ্ছে যে আরো বেশি মানুষকে আমরা বেটার সার্ভিস দিতে পারতাম। 18 জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর বাড্ডা অঞ্চলে আহতদের ভরসার শীর্ষ কেন্দ্রে পরিণত হয়
এএমজেড হাসপাতাল। বিনামূল্যে সেবার খবর ছড়িয়ে পড়ার পর আহতদের ঢল নামে এই হাসপাতালে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন ছড়িয়ে যাবার পর 18 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বাড্ডা রামপুরা অঞ্চলের অন্তত 50টি মরদেহ স্তূপ আকারে রাখা হয়েছিল এই পার্কিং জোনে, যাদের 25 থেকে 30 জনই শিক্ষার্থী আর বাকিরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। একটি অন্যরকম খবর হলো ছাত্ররা মানব ঢাল হয়ে এএমজেড হাসপাতালের চারপাশে দাঁড়িয়েছিল যাতে নির্বিঘ্নে চিকিৎসকরা অন্তত সেবা চালিয়ে যেতে পারেন। প্রথম লাশটা আমাদের ইমার্জেন্সিতে যখন আসে তখনই আসলে আমরা এএমজেড ডিসিশন নেই যে আমরা ছাত্রদেরকে সার্ভিস দেব এবং সেটা বিনামূল্যেই দেব। তৎক্ষণাৎ হাসপাতাল কর্তৃপক্ষকে সেবা দান থেকে নিবৃত্ত করতে না পারলেও পরবর্তীতে হাসপাতাল ভবন লক্ষ্য করে কয়েক দফা গুলি করা হয়। গ্লাস ভেঙে শেলফ ছিদ্র করে গুলি এর ভেতরে আসে। আমরা 4 জন কনসালটেন্ট 5 দিন অ্যাট এ স্ট্রেচ বাসায় না যেয়ে আমরা এখানে ছিলাম। আমাদের একজন কলিগ, তার গুরুতর কোনো আঘাত হয়নি, কিন্তু তিনি অল্প কিছু আহত হয়েছিলেন। এমজেড হসপিটাল তখন হচ্ছে বাড্ডা রোডে একমাত্র হাসপাতাল হিসেবে তখন সেবা দেয় ওই এলাকার মানুষজন যারা আহত হয়ে আসতেছিলেন তাদেরকে। এটা কারো কারোর জন্য ক্ষোভের হতে পারে, সেজন্য করতে পারে। আমার উপর মানবিক অনেক বেশি নির্যাতন করা হয়েছে। আমাকে মন্ত্রীর রুমে যখন আমরা বিভিন্ন চিকিৎসার জন্য গিয়েছি তখন কিছু কিছু নেতা এসে আমাকে রুম থেকে বের করে দিয়েছেন। চিকিৎসা করার জন্য তারা আমার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলছেন, নানা রকমভাবে মানসিকভাবে হুমকি দিয়েছে। আমার রেজিগনেশন লেটারটা পকেটে নিয়ে করতাম। আন্দোলনের শুরু থেকেই সর্বাত্মক নজরদারিতে ছিল ইবনে সিনার সকল হাসপাতাল। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের হুমকি ছাড়াও হাসপাতালের সামনে নিয়মিত অবস্থান করত গোয়েন্দা সংস্থার সদস্যরা। এর মধ্যেও গোপনে সর্বোচ্চ সেবা দিয়ে গেছে ইবনে সিনা হাসপাতাল। এডিসি আমাকে বলল যে পুলিশ কমিশনার আপনাকে তুলে নিয়ে যেতে বলছে। তিনের যেহেতু আওয়ামী লীগের রাজনৈতিক অফিস, সেখান থেকে আমাকে ফোন করে বলা হলো যে আপনি এদেরকে চিকিৎসা দিচ্ছেন, এদেরকে খাওয়াচ্ছেন। আমাদেরকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ফোন করে বারবার বলা হচ্ছে যে এর প্রধান হোতা আনিস সাহেব, তাকে তুলে নিয়ে আসতে হবে। আহত পুলিশ সদস্যদের সেবা দিলেও আন্দোলনকারীদের সেবা দেওয়ার কারণে হাসপাতালের কাস্টমার কেয়ার থেকে কয়েকজন স্টাফকে গ্রেফতার করা হয়েছিল। জেরা করার পরে আমাদেরকে গ্রেফতার করলো, গ্রেফতার করে নিয়ে গেল হলো ধানমন্ডি থানায়। ওখান থেকে 3 দিন রিমান্ডে ছিলাম। ভবিষ্যতে আহত যেই হোক, চিকিৎসা বঞ্চিত করার এই পৈশাচিকতা বন্ধে কঠোর আইন তৈরির অনুরোধ চিকিৎসকদের। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। সিরাজগঞ্জে পৌর পাইকারি আড়তে বেড়েছে কাঁচামরিচ ও বেগুনের দাম। সপ্তাহ ব্যবধানে বেগুন 10 টাকা ও কাঁচামরিচের দাম বেড়েছে 30 টাকা পর্যন্ত কেজিতে। তবে স্বাভাবিক রয়েছে অন্যান্য সবজির দাম। এ নিয়ে আরও জানাতে সিরাজগঞ্জ পৌর পাইকারি আড়ত থেকে যুক্ত হয়েছেন রিফাত রহমান। রিফাত, অন্যান্য সবজির দাম স্বাভাবিক থাকলেও বেগুন ও কাঁচামরিচের দাম বাড়লো কেন, জানাবেন? মুক্তি, আসলে গত কয়েকদিন যাবৎ সিরাজগঞ্জে বৃষ্টি হচ্ছে, যে কারণে এই যে কাঁচা যে সবজিগুলো সেগুলো সরবরাহ কমে এসেছে। বিশেষ করে কাঁচা মরিচের সরবরাহ এবং বেগুনের সরবরাহ কিন্তু অনেকটাই কমে এসেছে, যে কারণে এই বেগুন এবং কাঁচা মরিচের দাম কিন্তু প্রায়ই ওঠানামা করছে। আমরা গত 2-3 দিন যাবৎ দেখছি যে কাঁচা মরিচের সরবরাহ সিরাজগঞ্জের যে এই পৌর পাইকারি আড়ত রয়েছে এখানে অনেকটাই কম, যে কারণে দাম কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। সপ্তাহের ব্যবধানে 30 টাকা পর্যন্ত কিন্তু আজকে আমরা দেখেছি যে কাঁচামরিচের দাম বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি বেগুনের সরবরাহ কিন্তু একেবারেই কম রয়েছে, যে কারণে বেগুন আজ বিক্রি হচ্ছে 90 টাকা কেজি পর্যন্ত এবং কাঁচামরিচ 150, 60 থেকে 70 টাকা পর্যন্ত আজকে এই কাঁচামরিচ বিক্রি হচ্ছে। পাশাপাশি করল্লার দামও কিন্তু আজকে বৃদ্ধি পেয়েছে। করল্লা আজকে বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা কেজিতে। পাশাপাশি অন্যান্য যেগুলো সবজি রয়েছে সেগুলোর দাম মোটামুটি স্বাভাবিক পর্যায়ে রয়েছে। বিশেষ করে পটল বিক্রি হচ্ছে 30 টাকা, ঢেঁড়স বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা, মুখি বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা এবং কাঁচা যে পেঁপে রয়েছে সে পেঁপে বিক্রি হচ্ছে 15 টাকা কেজিতে। এছাড়া যেগুলো আসলে মশলা জাতীয় সবজি রয়েছে সেগুলোর দাম কিন্তু স্বাভাবিক পর্যায়ে রয়েছে। যেমন পেঁয়াজ আজকে 48 থেকে 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, আদা বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা এবং
রসুনও কিন্তু 90, 95, 100 টাকা পর্যন্ত রসুন বিক্রি হচ্ছে। তবে আলুর দাম একদমই কম বাড়েনি। আসলে আলু 15 টাকা থেকে 18 টাকা পর্যন্ত এখানে পাইকারি দরে কিন্তু আজকে আলু বিক্রি হচ্ছে। তো আসলে বিক্রেতারা যেটি বলছেন যে বাজারে আসলে সরবরাহের উপরে কিন্তু এই যে কাঁচা সবজিগুলো রয়েছে এগুলোর দাম কিন্তু আসলে ওঠানামা করে। বিশেষ করে আসলে যেহেতু বৃষ্টির মৌসুম চলছে এই সময় আসলে কাঁচা যে সবজিগুলো সেগুলো সরবরাহ কিন্তু অনেকটাই কম থাকে সিরাজগঞ্জের এই পাইকারি আড়তে। তবে আসলে এখানে যে দামগুলো রয়েছে তার থেকে কিন্তু যেগুলো খুচরা বাজার রয়েছে সেগুলোতে কিন্তু দাম আরো 20 টাকা 30 টাকা পর্যন্ত কিন্তু বেশি হয়ে থাকে। বিশেষ করে আজকে যেহেতু এই যে পাইকারি আড়তে 170 টাকা পর্যন্ত কাঁচামরিচ বিক্রি হচ্ছে, এই কাঁচামরিচ কিন্তু খুচরা বাজারে বিক্রি হবে 190 থেকে 200 টাকা পর্যন্ত কিন্তু খুচরা দামে বিক্রি হবে। পাশাপাশি বেগুনের দামও কিন্তু 100 টাকার উপরেই কিন্তু আসলে খুচরা বাজারে বিক্রি হবে। তো আসলে সরবরাহের উপর ভিত্তি করেই কিন্তু এই পৌর পাইকারি আড়তে এই সবজির দাম ওঠানামা করে থাকে। তো মুক্তি সিরাজগঞ্জের এই পৌর পাইকারি বাজার থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সিরাজগঞ্জ থেকে যুক্ত ছিলেন রিফাত রহমান। স্থলপথে 9টি পণ্য আমদানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞায় সংকটের মুখে পড়েছে দেশীয় পাট ও পাটজাত পণ্য। উত্তরের জেলার নাটোরের গোডাউনে আটকা পড়েছে শত শত টন পাটের তৈরি পণ্য। এতে কর্মসংস্থান হারানোর পাশাপাশি ক্ষুদ্র পাটকলও বন্ধ হওয়ার শঙ্কায় রপ্তানিকারক ও কৃষকরা। সেই সঙ্গে বছরে প্রায় 200 কোটি টাকার পণ্য রপ্তানিও মুখ থুবড়ে পড়ার শঙ্কা তাদের। মাহবুব হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন জাহিদুল ইসলাম সুমন। রপ্তানি জটিলতায় দীর্ঘদিন ধরে নাটোরের গোডাউনে আটকে আছে শত শত টন পাট ও পাটজাত পণ্য। আটকে পড়া পাট বিক্রি করতে না পেরে কোটি কোটি টাকা লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ীরা। পরিসংখ্যান বলছে ভারত, পাকিস্তান, নেপাল, চীন সহ 13টি দেশে পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ। মোট রপ্তানির 60 থেকে 70% হয় পার্শ্ববর্তী দেশ ভারতে। কিন্তু গত 27 জুলাই কাঁচা পাট, সুতা, চটসহ 9টি পণ্য স্থলবন্দর দিয়ে আমদানি নিষিদ্ধ করে ভারত সরকার। ভারত সরকারের এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছে নাটোরের পাট রপ্তানিকারকরা। দীর্ঘ বছর ধরে আমরা পাট করি, পাটের যে অবস্থা তাতে পাটের দাম তো আমরা সুলানা পাই না। এবারও মনে করলাম যে দাম পাবো বলে পাট করলাম, কিন্তু এবারও শুনেছি যে ভারত সরকার পাট নেবে না। ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবো, কারণ আমাদের মূল ব্যবসায়ীরা আমাদের ইন্ডিয়ার উপরেই নির্ভর করে। বাংলাদেশ পাটের বাজার, কাঁচা পাটের বাজারটা কত এবং ইন্ডিয়া পাটের বাজার কত, যদি এর দুটার ডিফারেন্স না থাকে তাহলে কৃষক বাঁচবে। পাটজাত পণ্য রপ্তানি বন্ধ হওয়ায় পাটকলে স্থবিরতা নেমে আসার পাশাপাশি ক্ষুদ্র পাটকলও বন্ধ হওয়ার শঙ্কা সংশ্লিষ্টদের। বিকল্প দেশে পণ্য রপ্তানির উৎস খোঁজার তাগিদ তাদের। নাটোর থেকে যা পাট বা সুতা রপ্তানি হয় তার 95 থেকে 99% পণ্যই স্থলপথে রপ্তানি হয়। এটা বন্ধ হয়ে যাওয়ার ফলে আমাদের কৃষকরা পাটের দাম নাও পেতে পারে, আমাদের জুট মিল চালাতে সমস্যা হতে পারে। রপ্তানির জন্য যে আমাদের পাটটা বেঁচে যায়, এর পাটের সিংহভাগ পাট যায় ভারতে, কিন্তু ভারত সরকার পাট আমদানি বন্ধ করাতে এখন আমাদের দেশে যে উদ্বৃত্ত পাট থেকে যাবে, এই পাট যখন উদ্বৃত্ত থাকবে তখন আমাদের দেশের কৃষক হয়তো ন্যায্য মূল্য নাও পেতে পারে। পাট রপ্তানির তৃতীয় জেলা হিসেবে পরিচিত নাটোরে প্রতি বছর 31,000 হেক্টর জমিতে পাট চাষ হয়, আর পাট উৎপাদন হয় প্রায় 76,000 টন। মাহবুব হোসেন, এখন নাটোর। কুখ্যাত নারী নিপীড়ক জেফ্রি এপস্টেইন ইস্যুতে অস্বস্তিতে ডোনাল্ড ট্রাম্প। বিচার বিভাগকে এপস্টেইনের মামলা সম্পর্কিত নথি প্রকাশের নির্দেশ দিলেও মার্কিন প্রেসিডেন্টের কার্যক্রমে আস্থা হারাচ্ছে মাগা সমর্থক গোষ্ঠী। বিশ্লেষকদের ধারণা, নথি প্রকাশ করা হলেও তাতে অনুপস্থিত থাকতে পারে ট্রাম্পের সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য। পরিস্থিতি বেগতিক হলে পিঠ বাঁচাতে বলির পাঠা বানানো হতে পারে অ্যাটর্নি জেনারেল কিংবা FBI এর শীর্ষ কর্মকর্তাদের। নাফি আরমান মনুনের প্রতিবেদন। জেফ্রি এপস্টেইন ইস্যুতে টালমাটাল ডোনাল্ড ট্রাম্পের মসনদ। প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক শিবিরের পাশাপাশি কুখ্যাত এই নারী নিপীড়কের সঙ্গে প্রেসিডেন্টের সম্পর্ক তুলে ধরতে চাপ দিচ্ছে কট্টর ডানপন্থী মেক আমেরিকা গ্রেট এগেইন বা মাগা শিবির, যাতে ক্ষুব্ধ হয়ে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছেন ট্রাম্প। ওয়াল স্ট্রিট জার্নাল ও এর কর্ণধারের বিরুদ্ধে ইতোমধ্যেই মানহানির মামলা ঠুকেছেন রিপাবলিকান এই নেতা। এপস্টেইন সম্পর্কিত মামলার আরও তথ্য প্রকাশের নির্দেশ দিয়েছেন বিচার বিভাগকে। দাবি করেন এ ঘটনার পর পাহাড়সম উচ্চতায় পৌঁছেছে তার জনপ্রিয়তা।
তবে বিশ্লেষকদের দাবি ভিন্ন। তাদের ধারণা, মামলার নথি প্রকাশের ক্ষেত্রে ট্রাম্প সম্পর্কিত তথ্যগুলো প্রকাশ করা হবে না। নিজেকে বাঁচানোর জন্যই এই সিদ্ধান্ত নিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। দায় চাপানো হতে পারে আদালতের ওপর, যার আন্দাজ পেয়েই ট্রাম্পের ওপর অসন্তুষ্ট মাগা সমর্থক গোষ্ঠী। What gets released won't be what you want. It'll be a watered down version. It'll be pages, didacted of all the important information. And the group will turn around and say, well, that's not what we want. It's not what we promised. And that's when he'll say, this is all I can do because that's all the courts will allow me to do. বছরের শুরুতেই এপস্টেইনের ক্লায়েন্টদের নাম প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছিলেন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডাই, অথচ গেল মাসে ইউটার্ন নেন তিনি। এফবিআইয়ের সঙ্গে যৌথ বিবৃতিতে জানান, নারী নিপীড়ক এপস্টেইনের গ্রাহকের তালিকা পাওয়া যায়নি। এ সময় এপস্টেইনের মৃত্যুকে আত্মহত্যা বলেও স্বীকৃতি দেয়া হয়। বিশ্লেষকদের ধারণা, বিশ্বস্ত এই মাগা সমর্থক গোষ্ঠীকে ধরে রাখতে পাম বন্ডাইকে বরখাস্তের মাধ্যমে বলির পাঠা বানানো হতে পারে। এতে যুক্ত হতে পারেন এফবিআইয়ের শীর্ষ কর্মকর্তা ক্যাশ পাটেল ও ড্যান বনজিনো। I do think it's also possible that we wind up with somebody, be it Dan Bongino, Pam Bondi, Kash Patel, somebody who is kind of associated with the Justice Department, wind up having to resign, and in a sense like saying that okay, like that's the scapegoat here on this. কিশোরীদের পাচার ও যৌন নিপীড়নের অভিযোগে 2008 সাল থেকেই নিউ ইয়র্কের একটি কারাগারে ছিলেন জেফরি এপস্টেইন। বিচার চলার সময় 2019 সালে কারাগারে অস্বাভাবিকভাবে মারা যান তিনি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এপস্টেইনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সংশ্লিষ্টতার প্রমাণ অসংখ্যবার তুলে এনেছে। যদিও 2008 সালে আটক হবার পর এপস্টেইনের সঙ্গে দূরত্ব তৈরি করেন ট্রাম্প। এমনকি এই নারী নিপীড়কের সঙ্গে কোনো অপরাধে জড়িত থাকার কথাও অস্বীকার করেন রিপাবলিকান এই নেতা। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। বিদায়ী কনসার্টের কয়েক সপ্তাহ যেতে না যেতে অগণিত দর্শকদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন দ্য প্রিন্স অফ ডার্কনেস খ্যাত অজি অসবর্ন। মঙ্গলবার স্থানীয় সময় সকালে পরিবারের সদস্যদের পাশে রেখেই ৭৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ব্ল্যাক সাবাথ ব্র্যান্ডের ফ্রন্টম্যান অজি। এই মুহূর্তে কোনো বাড়াবাড়ি না করে প্রয়াত কিংবদন্তির বিদেহী আত্মার জন্য প্রার্থনার আহ্বান অজির ঘনিষ্ঠজনদের। সতীর্থ কর্মকারের প্রতিবেদন। তবে কি সময় ফুরিয়ে এসেছে? হয়তো তা বুঝতে পেরেই মাত্র 2 সপ্তাহ আগে তীব্র শারীরিক যন্ত্রণা নিয়ে শেষবার মঞ্চে উঠেছিলেন দ্য প্রিন্স অফ ডার্কনেস খ্যাত ব্রিটিশ গায়ক ব্ল্যাক সাবাথের ফ্রন্টম্যান অজি অসবর্ন। বিস্ময়কর সেই কনসার্টের রেশ কাটতে না কাটতেই বেদনার সুরে হারিয়ে গেলেন কিংবদন্তি এই রকস্টার। ট্রু বার্মিংহাম লেজেন্ড খ্যাত অজির জন্ম 1948 সালে বার্মিংহামেরই অ্যাস্টন শহরে। অল্প বয়সে ডাইসলেক্সিয়া রোগে আক্রান্ত হয়ে থমকে যায় স্বাভাবিক শৈশব। শাসন মানিয়ে নিতে না পেরে 15 বছর বয়সে ছেড়ে দেন স্কুলের লেখাপড়া। ছেলেবেলায় গানের সঙ্গে প্রথম ভালোবাসার নাম দ্য বিটলস ব্যান্ড। নির্মাণ শ্রমিক, কসাইখানার কর্মী, মোটরগাড়ির কারখানায় হর্ন মেরামতের মিস্ত্রি, কত কিছুই না করেছেন শৈশবে। গানের জগতে আসেন 1967 সালে রেয়ার ব্রিড ব্যান্ডের সদস্য হিসেবে। যদিও 2টি শোর পরপরই ভেঙে যায় ব্যান্ডের পথ চলা, তবু থেমে যাননি অজি। দীর্ঘ 40 বছরের ক্যারিয়ারে অনেক ব্যান্ডের সঙ্গে জড়িত থাকলেও হেভি মেটাল ঘরানার ব্যান্ড ব্ল্যাক সাবাথের মূল গায়ক ও রচয়িতা হিসেবেই অজিকে চেনে বিশ্ববাসী। নিজের ও ব্যান্ডের মিলিয়ে সারা বিশ্বে অজির প্রায় 3.5 কোটি কপি অ্যালবাম বিক্রি হয়েছে, জিতেছেন গ্র্যামি অ্যাওয়ার্ডও। 2010-এ মুক্তি পাওয়া সবশেষ অ্যালবাম স্ক্রিমের প্রচারণার জন্য চষে বেরিয়েছেন বিশ্বনন্দিত এই তারকার দর্শন, জীবনবোধ নিয়ে বিতর্ক আছে, কিন্তু হেভি মেটাল ঘরানার গানে তিনি এক অবিসংবাদী প্রতিভা। তাই অজি অসবর্ন নামের এই নক্ষত্রের বিদায়ে স্তব্ধ বিশ্বের কোটি কোটি ভক্ত অনুরাগী। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শেষ করব এখন সকাল। তার আগে শিরোনামগুলো আরো একবার। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত বেড়ে 32, শিক্ষার্থীদের সঙ্গে আজ সচিবালয়ে বৈঠক, হোস্টেল ছাড়ছেন অনেকেই। ফ্যাসিবাদ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারকে কঠোরতার পরামর্শ রাজনৈতিক দলগুলোর। আপনারা যে ফ্যাসিবাদ প্রতিরোধের প্রশ্নে হোক বা গঠনমূলক কোনো কর্মসূচির প্রসঙ্গে হোক, আপনারা যদি একসাথে থাকেন, এটা যদি মানুষ দেখে, মানুষের মধ্যে স্বস্তির ভাব আসবে।
স্বৈরাচারী সরকারের চিকিৎসা বাধায় অকালে অঙ্গ প্রত্যঙ্গ হারান জুলাই আহতরা। সেবা দিলেই দূরের জেলায় বদলি হতেন স্বাস্থ্যকর্মীরা। স্থলপথে ভারতের নিষেধাজ্ঞায় সংকটে বাংলাদেশি রপ্তানিকারকরা। নাটোরের গোডাউনে আটকা শত শত টন পাট পণ্য। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।